আমার বিয়ের 1 বছর পর হঠাৎ করে একদিন আমার বরের ছোট বোন নিতু আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাবি, তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই আমি তোমার কাছে। আমি খানিক সময় চুপ থেকে বললাম, বলো, কিছু মনে করব না। নিতু বলল, তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে। আমি বললাম, কষ্ট পেলে আমি পাবো, তুমি বলো। নিতু এবার বলল, ভাবি, ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে। মানে? ভীষণ রকম চমকে উঠলাম আমি। নিতু কেঁপে কেঁপে উঠে বলল, ভাইয়া জানলে আমায় মেরে ফেলবে কিন্তু। আমি গতকাল দেখেছি তুমি তো মার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলে, আর আমার আর তোমার বোন প্রীতুর স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রীতু হঠাৎ বলল তার নাকি মাথা ব্যথা, সে স্কুলে যাবে না। ভাইয়াও বলল প্রীতু একা বাসায় থাকবে কি করে, তাই সেও আজ অফিস যাবে না, তারও নাকি শরীর খারাপ। অবশেষে আমি একাই পথ ধরলাম স্কুলের, কিন্তু কিছু পথ যাওয়ার পর মনে হলো অঙ্ক খাতা টেবিলের উপর রেখে এসেছি, ওই খাতায় আবার সেদিনের হোমওয়ার্ক। তাই দৌড়ে আবার বাসায় ফিরলাম খাতাটা নিতে, কিন্তু ফিরে দেখি নিতু কথা শেষ না করে চুপ হয়ে গেল। আমি বললাম, বলো প্লিজ। নিতু বলল, ভাইয়া আর পৃথু নোংরামি করছিল। বিশ্বাস করো ভাবি, ওদের শরীরে এক রত্তি কাপড় পর্যন্ত ছিল না। আমি সঙ্গে সঙ্গে নিতুর মুখে আমার হাত চেপে ধরে বললাম, প্লিজ চুপ করো তুমি, আমি আর শুনতে পারছি না। নিতু অনেক ঘাবড়ে গেল। সে আমার হাতটা চেপে ধরে বলল, ভাবি, আল্লাহর দোহাই লাগে, ভাইয়া কিংবা মা যেন কিছু না জানে। এরপর আমি পৃথুকে সাবধান করেছিলাম, কিন্তু পৃথু আমার কথা শুনেনি। সে এখনও ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিক্সা করে। সেদিন তো সিনেমাও দেখেছে দুজন একসাথে। আমি সেদিন বলেছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দেব। পৃথু তখন বলল, বলে দিলে তোমার ভাইয়া তখন আর তোমার রক্ষা রাখবে না। সে ভয়ে অতদিন আমি চুপ করে থেকেছি। নিতুকে আমি বললাম, প্লিজ তুই যা এখন এখান থেকে, আর চুপ থাকিস প্লিজ, আর কেউ যেন কিছু না জানে এ বিষয়ে। নিতু বলল, আচ্ছা ভাবি, বলে সে চুপচাপ আমার কাছ থেকে চলে গেল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নিতুর কথা সত্য নয়, কারণ নিতুর চেয়ে পৃথুর রেজাল্ট ভালো। 8-এ পৃথুর গোল্ডেন A+ থাকলেও নিতুর মাত্র 4 পয়েন্ট। পৃথু যদি এসব করেই বেড়াতো তবে তোর রেজাল্ট গোল্লায় নামার কথা ছিল। আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জেদ মেটাতে চায় পৃথুর উপর নিতু, কিন্তু সেই জেদটা কী নিয়ে? তাছাড়া পৃথুকে আমি খুব ভালো করেই চিনি, এমন শান্তশিষ্ট আরেকটি মেয়ে হয় না। আর সে তো জানে বাবা মা মারা যাওয়ার পর বোনের বাড়ি ছাড়া তার আর কোনো আশ্রয় নাই। নিশ্চয়ই সে তার এই শেষ আশ্রয়স্থল নষ্ট করতে চাইবে না। পৃথুকে সে রাতে কিছু বলতে চেয়েও আমি বললাম না। ভাবলাম একটা মিথ্যা বিষয় নিয়ে ওর মনে কষ্ট দেওয়া ঠিক না। তাছাড়া মিতুল শুনলেও তো খুব মন খারাপ করবে। হতে পারে এই একটা বিষয় নিয়ে আমার সংসারটাও ভেঙে খান খান হয়ে যেতে পারে। তাই আমি এই বিষয়টাকে একেবারে মাটি চাপা দিয়ে ফেললাম। এর সপ্তাহখানেক পর আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তার কাছে গেলাম আমি চেক আপ করাতে। আমার প্রেগনেন্সি 7 মাস পার হয়েছে। মিতুল আজকাল আমার উপর খুব সতর্ক। গতকাল রাতে সে আমার হাত ধরে বলল, বৃষ্টি, তুমি কিন্তু একদম কাজ করবে না, বুঝলে? আমি দেখেছি এখনও রান্নাবান্না, কাপড় ধোয়া, মোছা এইসব কিছু করো তুমি। এটা কিন্তু ঠিক না। পৃথু আছে, নিতু আছে, ওদেরকে বলবে, ওরা সব কিছু করবে। এমন শরীর নিয়ে কিছু করলে পরে যদি সমস্যা হয়, বিশ্বাস করো বৃষ্টি, আমার খুব ভয় হয় তোমায় নিয়ে। আমি তখন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। মিতুলের একটা হাত তখন আমার বুকের উপর টেনে এনে মনে মনে ভাবলাম, সি, এমন ফেরেস্তার মতো একটা মানুষকে নিয়ে কি মন্দ কথাটা আমার কাছে বলল নিতু, তা আবার আপন ভাইকে নিয়ে। সি। চেক আপ করাতে বের হয়ে অর্ধেক রাস্তা গিয়ে মনে হলো একটা মস্ত ভুল হয়ে গেছে। গতবারে সব কাগজপত্র রেখে এসেছি শোকেসের ড্রয়ারে, তাই আবার ফিরতে হলো। গাড়ি ঘুরিয়ে গেটের কাছে এসে শাশুড়ি মাকে বললাম, আপনি বসে থাকুন গাড়িতে মা, আমি গিয়ে কাগজপত্র নিয়ে আসছি। মা বললেন, ঠিক আছে। আমি গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে ঘরে গিয়ে হতভম্ব হয়ে গেলাম। এ কি দেখছি আমি! সি। অবশেষে নিতুর কথাই সত্যি হলো।
ঘরে ঢুকতেই দেখি প্রীতুর সাথে এক বিছানায় মিতুল। ওদের শরীরে এক টুকরো কাপড় পর্যন্ত নাই। সি সি সি! আমাকে দেখেই দুজন দুদিকে সরে গেল। মিতুল বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল। আর পৃথু বিছানায় থাকা কাঁথাটা নিজের গায়ের উপর ভালো করে ছড়িয়ে দিয়ে মুখটা বালিশের বুকে গুজে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘুরছে। সব কিছু কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তবুও তো কাগজপত্র নিয়ে গাড়িতে গিয়ে উঠতে হবে, মার সাথে ডাক্তারের কাছে যেতে হবে, মুখে মেকি হাসি ধরে রাখতে হবে। নয়তো মা প্রশ্ন করবেন কি হয়েছে, তখন আমি কি উত্তর দিব? তিনি যদি শুধু একবার জানতে পারেন পৃথি এমন একটা নোংরা কাজে জড়িত, তবে তাকে আজকেই তিনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন। তখন পৃথু কোথায় গিয়ে আশ্রয় নিবে? তাছাড়া আমাকেও যে তিনি পৃথুর সাথে এ বাড়ি থেকে বের করে দিবেন না, তাকে বলতে পারবে? একটা দুশ্চিন্তা আর চাপা ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার। তবুও নিজের শরীরটাকে অতি কষ্টে টেনে নিয়ে শোকেসের ড্রয়ার খুলে কাগজপত্র বের করে নিয়ে গেলাম গাড়ির কাছে। গাড়িতে উঠে এবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চেক আপ করে হাসি মুখে জানালো, আপনি মেয়ে সন্তানের মা হতে যাচ্ছেন। শুনে খুশিতে আমার শাশুড়ি আত্মহারা হয়ে উঠলেন। তার গলায় পরা স্বর্ণের যে চেন ছিল, ডাক্তারের সামনেই তিনি গলা থেকে সেই চেন খুলে আমার হাতে তুলে দিয়ে বললেন, এই চেন দিয়ে আমার নাতনির জন্য তুমি কানের ঝুমকো, নাকফুল, হাতের চুড়ি বানাইবা। আমার চোখ দিয়ে টপ টপ করে জল নেমে এলো তখন। না, এটা আনন্দের কোনো জল নয়, একটা চাপা দুশ্চিন্তার। এই যে অনাগত কন্যা আমার পেটে, সে যখন ভূমিষ্ঠ হয়ে জানবে তার পিতা একটা পাপিষ্ঠ, তখন কেমন হবে? আমার শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি গো মা, কন্যা সন্তান হবে শুনে তুমি কি খুশি হও নাই? আমি কান্নামাখা গলায় বললাম, খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। তাহলে কাঁদছো কেন এভাবে? খুশিতে মা, খুশিতে কাঁদছি। আমার শাশুড়ি তখন আমায় জাপটে ধরে ফেললেন আর আমার চোখের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বললেন, না গো মা, না, তুমি একটা কিছু লুকাচ্ছ আমার কাছে। তুমি কাঁদছো খুশিতে না, অন্য কোনো কারণে। খুশির কান্না এমন হয় না। কেন কাঁদতেছো? সত্যটা কও মা আমার কাছে, সত্যটা আমার কাছে বলতেই হবে তোমার। আমার সারা শরীর ভয়ে কাঁপছে। হসপিটালের সামনেই মনে হচ্ছে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব। তবুও নিজেকে শক্ত করে নিয়ে একটা মিথ্যে বানিয়ে বললাম, মা, আমি আজকাল খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছি, ভয়ানক সেসব স্বপ্ন। আমার ভয় হচ্ছে খুব। আমার শাশুড়ি তখন আমায় আশ্বস্ত করলেন আর বললেন, এসব কিছু না, সারাক্ষণ শুধু দুশ্চিন্তা করো, এই জন্যই এমন স্বপ্ন দেখো। আর দুশ্চিন্তা করবে না বলছি। আর আমি বাসায় ফিরে সদগা দিয়ে দেব, কিচ্ছু হবে না। আমি অতি কষ্টে হাসলাম। বাসায় ফেরার পর দেখি পৃথু বিছানায় নিজ দিকে মুখ দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। বাদল ঘরে নাই, নিতু টেবিলে বসে পড়ছে। মা অসময়ে পৃথুকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি গো পৃথু, কি হয়েছে তোমার? এভাবে শুয়ে আছো কেন? পৃথু চাপা গলায় বলল, সকাল থেকে মাথা ঘুরছে খুব। ওষুধ খাইছো? পৃথু মার সেই কথার কোনো জবাব দিল না। আমি মাকে বললাম, নাপা খেয়েছে, সকালবেলা আমি দিয়ে গেছিলাম ট্যাবলেট। এইসব মাথা ব্যথা সহজে ছাড়ে না। মার কোনো কথা বললেন না। তিনি বাথরুমে চলে গেলেন হাত মুখ ধুতে। আমি পৃথুর দিকে আরেকবার আর চোখে তাকালাম। দেখলাম তখনও সে আগের মতোই শুয়ে আছে জড়সড় হয়ে। সন্ধ্যার আগে আগে নিতু আমায় ইশারায় ডাকলো বারান্দায় যেতে। আমি বারান্দায় গেলে সে আমার কাছে এসে বলল, ভাবি, তুমি কি পৃথুকে কিছু বলে দিয়েছো? আমি বললাম, না, কিছু বলিনি তো। নিতু বলল, তাহলে সে আমায় রাগি রাগি গলায় অত কথা শোনালো কেন? আমি অবাক হয়ে বললাম, কি শুনিয়েছে? সবাইকে নাকি মজাটা সে বুঝিয়ে ছাড়বে। সবাইকে কি মজা বুঝিয়ে ছাড়বে কি জানি। আমি ঘরে ফিরে দেখি সে একা বাসায়, চোখ মুখ ফোলা ফোলা, চুল এলোমেলো। আমি বললাম, কি হয়েছে রে পৃথু তোর? সে বলল, রোগ হয়েছে। আমি বললাম, কিসের রোগ? সে তখন বিরক্তি প্রকাশ করে বলল, মানুষ জ্বালানির রোগ। আমি ভীষণ অবাক হয়ে বললাম, এটা কি বললি তুই? এটা আবার কেমন কথা? পৃথু তখন বলল, সব কটাকে যখন মজা বুঝিয়ে ছাড়বো তখন বলতে পারবি এটা কেমন রোগ। নিতুর কথা শুনে আমার শরীর কেমন কেঁপে উঠল। আমি বললাম,
এই নিতু, এসব কি হচ্ছে বল তো বোন। ঠিক তখন মা বারান্দায় দিকে উকি দিলেন। আমি আর নিতু তখন দুদিকে সরে পড়লাম। মিতুল বাসায় ফিরল রাত গভীর করে। তার হাতে মিষ্টির প্যাকেট। সে সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে নিজের হাতে। এবার আমার কাছে এসে আমার মুখে মিষ্টি তুলে দিতে চাইতেই ওর কাছ থেকে দূরে সরে গেলাম আমি। আর আমি বললাম, সাবধান, আমার কাছে ঘেঁষবে না তুমি। মিতুল হাসার ভান করে বলল, ও মা, মেয়ে হবে বলে খুশি হওনি তুমি? আমি কিছু বলার আগেই সে চিৎকার করে ডাকতে শুরু করে দিল, ওকে ওকে। ও মা, মা, দেখে যাও তোমার বৌমার কাণ্ড। এই পৃথু, পৃথু, তাড়াতাড়ি এসো তো এখানে। নিতু, এই নিতু, তোর ভাবির কাণ্ড দেখে যা। আমি আস্তে করে বললাম, ভালো হচ্ছে না কিন্তু বলছি। কথাটা শেষ হওয়ার আগেই ওরা সবাই এসে উপস্থিত। সবার আগে এলো পৃথু। সে এসেই মিতুলের হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে আমার মুখে পুরে দিল। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও শুধুমাত্র শাশুড়িমার জন্য মিষ্টিটা গিলতে হলো। কিন্তু মিষ্টি গলা দিয়ে নামাতে নামাতে আমার চোখ ভিজে আসছে জলে। বুকের ভিতর থেকে হু হু করে কান্না আসছে। ইচ্ছা করছে চিৎকার করে কেঁদে উঠতে। আমার ভাবতেও অবাক লাগছে, আমার ছোট বোনটা যে কিনা সবে ক্লাস 9-এ পড়ে, সে এক ভয়ঙ্কর পাকা অভিনেত্রী হয়ে গেছে, যাকে আমি ভালোবেসে মায়া করে আশ্রয় দিয়েছি, মায়ের মতো করে ভালোবেসেছি। সে আপন বোন আমার কি করে এমন হয়ে গেল? পৃথু আমায় চুপ করে থাকতে দেখে বলল, বুবু, কি হলো তোর বল তো? মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা কিরে? যুগ পাল্টেছে বুঝলে। এখন ছেলে মেয়ে সবাই সমান। ছেলেরা যেমন 10-20টা মেয়ে পিছনে ঘোরাতে পারে, মেয়েরাও তেমন পারে। হি হি হি। অসভ্যের মতো কথাগুলো বলে পৃথু হাসিতে ফেটে পড়ল। তার সাথে মাও হেসে ফেললেন। তিনি হয়তো এই কথার মর্মার্থ বুঝতে পারেননি, কিন্তু আমি আর নিতু চুপ থেকেছি, কারণ আমরা জানি পৃথু এমন কথা কেন বলে উঠেছে হঠাৎ। তারপর ওরা সবাই ঘর থেকে চলে গেল। মিতুল এবার আমায় বলল, কি হয়েছে, অত ঢং করছো কেন? আমি কান্নার স্বরে বললাম, ঢং মানে? তুমি তো আমার সব শেষ করে দিয়েছো। মিতুল মৃদু হাসলো। হেসে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে বলল, ধুর বোকা মেয়ে, সকালে কি না কি হয়েছিল এটা এখনো মনে রেখেছো তুমি? মিতুলের কাছে থেকে ছুটতে চেয়েও আমি ছুটতে পারলাম না। ও আমায় শক্ত করে ধরে আছে। আমি এবার কাঁদতে কাঁদতেই বললাম, তোমার কাছে এটা কিছুই না। তোমার স্ত্রী ছোট বোনের সাথে দৈহিক সম্পর্ক করেছো, এটা তোমার কাছে সামান্য কিছু, মনে না রাখার কিছু। মিতুল এবার ধমকের গলায় বলল, চুপ করবে তুমি? মা যদি কোনোভাবে জানতে পারে বিষয়টা, তখন কি হবে জানো? দু বোনের একটাকেও এ বাড়িতে আর থাকা লাগবে না, বুঝেছো? আমি আর কান্না থামিয়ে রাখতে পারলাম না। আমার কান্নার জন্য কোনো শব্দ না হয়, এই জন্য মিতুল আমার মুখে তার হাত চেপে ধরল আর গলার আওয়াজ ছোট করে আমায় ধমকাতে ধমকাতে বলল, চুপ করো বলছি, এখনই চুপ করো বলছি। আমি কোনোভাবে কান্না থামাতে পারছি না। মিতুল তখন বলল, মাকে ডাকি আবার। আমি তখন চুপ হয়ে গেলাম একেবারে। মিতুল বলল, এই তো লক্ষ্মী মেয়ে, এবার থেকে তুমি আমার সব কথা শুনবে কেমন? আর না শুনলে তো বুঝতেই পারো, আমি না ভীষণ খারাপ একটা ছেলে। আমার লজ্জা শরম কিচ্ছুটি নেই। কেউ আমার বিষয়ে কিছু জেনে গেলে আমার কিচ্ছু হবে না, কিন্তু তোমাদের দুটি বোনের কি হবে জানো? জানো না। ঘরের কথা বাদ দিলাম, সমাজের মানুষেরা তোমাদের দু বোনকে না একসাথে কবর দিবে, বুঝলে সোনা? মিতুল হা হা করে হেসে উঠল। সে ভয়ঙ্কর এবং অসভ্য হাসি। এরকমভাবে একটু আগে হেসেছিল আমার বোন পৃথুও। মিতুল বলল, এখন চুপচাপ শুয়ে পড়ো বিছানায়, তোমার পেটে আমার বেবি। আমি চাই না আমার বেবির কোনো ক্ষতি হোক। বলে সে আমায় টেনে নিয়ে বিছানার উপর জোর করে শুয়ে দিল। তারপর সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। আমি ওকে বললাম, কোন মুখে বলছো এই ভেবে তোমার? মিতুল তখন রাগত স্বরে আমার মুখের কাছাকাছি তার মুখ এনে বলল, কিরে, তুই কি আমার আড়ালে অন্য পুরুষ নিয়ে শুয়েছিলি নাকি, যে বলছিস আমি কোন মুখে বলি এই সন্তান আমার? আমি ওর মুখে একদলা থুতু ছিটিয়ে দিয়ে বললাম, লজ্জা করে না তোর কুকুর? নিজের মতো ভাবো সকলকেই। মিতুল রাগে ফুসফুস করতে করতে আমার ওড়না টেনে নিয়ে ওর মুখ মুছে নিয়ে আমার গলায় দু হাত দিয়ে চেপে ধরল। তারপর বলল, হারামজাদি, তোকে না আজ মেরেই ফেলবো আজ। তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার গলা কেমন আটকে আসছে, মনে হচ্ছে এখনই মরে যাব আমি। হ্যাঁ, একটু আগেও ভেবেছিলাম এমন লজ্জা আর দুঃখ নিয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই,
কিন্তু এখন বাঁচার জন্য এত মন কাঁদছে কেন? কিন্তু আমি কি আজ আদৌ ওর হাত থেকে বাঁচতে পারবো? মিতুল তো কিছুতেই ছাড়ছে না আমায়। আমার চোখ সুপ সুপ আঁধারে ঢেকে আসছে, মাথা ভার হয়ে আসছে, কাশি আসছে বারংবার, আর মনে হচ্ছে চোখের সামনে মাছির মতো ভন ভন করে উঠছে মৃত্যু। আমি কি আর বাঁচতে পারবো না ওর হাত থেকে? সারাটা শরীর ঘামে একাকার হয়ে গিয়েছিল আমার, মুখ নীলচে হয়ে এসেছিল মৃত্যুর থাবরে। ভাগ্যিস মিতুল আমার গলা থেকে হাত ছাড়িয়ে নিল আর বলল, না, তোমায় আমি একেবারে মেরে ফেলবো না, তোমায় খুন করে জেলে খাটতে পারবো না আমি। কিন্তু আমার কথার বাইরে গেলে এমনিতেই তোমার মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে। হতে পারে তোমার মায়ের পেটের বোনটাই তোমায় খুন করে ফেলবে। হা 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 করে হেসে উঠল মিতুল। আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে, গলায় দাগ বসে গেছে মনে হয়। আমি জানি এরকমভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া হাজার গুণ শ্রেয়, কিন্তু মানুষ তো পৃথিবীর মায়া সহজে ছাড়তে পারে না, আমিও পারি না। তাছাড়া আমার ভিতর বেড়ে উঠেছে আরেকটি আত্মা। মিতুলের না আমার জন্য একটুও মায়া নেই, কিন্তু তার রক্তের সন্তানটার প্রতিও কি তার কোনো মায়া নেই? পৃথিবীতে এমন নিষ্ঠুর পৃথাও আছে তবে? আমার খুব কান্না পাচ্ছে, বালিশে মুখ ডুবিয়ে আমি কাঁদছি। মিতুল বলল, শোনো, যদি কাঁদতে হয় তবে বাথরুমে গিয়ে কাঁদো, এখানে কান্না করা যাবে না, আমি এখন ঘুমাবো। আমার খুব ইচ্ছে করছে এই শুয়োরটাকে বটিয়ে এনে, কিন্তু তা তো পারবো না। ওকে মেরে ফেলে কি হবে? নিজের মায়ের পেটের বোন যখন বোনের দরদ বুঝলো না, তখন অন্য একজনের প্রতি ক্রোধ হয়ে কি হবে? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়তোবা কান্না চাপা দেওয়া। সেই কাজটাই আমাকে করতে হলো নিজের সাথে মরণপণ সংগ্রাম করে। দাঁতের সাথে দাঁত চেপে ধরে সারাটা রাত কাটিয়েছি আমি। অন্য 10টা সকালের চেয়ে আজকের সকালটা আমার কাছে বেশি ভয়ঙ্কর এবং বীভৎস। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার রুমেই টেবিলের পাশে মিতুল আর পৃথু বসে আছে। পৃথুকে মিতুল অঙ্ক পড়াচ্ছে, আর একে অপরের গায়ে কিসব কথা বলে বলে যেন গড়িয়ে পড়ছে। মিতুল হঠাৎ লক্ষ্য করলো আমি জেগে উঠেছি। আমায় জাগতে দেখে মিতুল পৃথুর আরও কাছাকাছি গেল। সেবার পৃথুকে পিছন থেকে একটা হাত দিয়ে শক্ত করে ধরে আমার দিকে তাকিয়ে নিঃশব্দে বিকৃত একটা হাসি দিল। এই হাসিতে সে আমায় বোঝাচ্ছে তার পরম ক্ষমতা এবং আমার গহীন দুর্বলতাকেই। কিন্তু আমার তো এভাবে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা তো করতেই হবে। কিন্তু কি করব আমি? পৃথুকে কি পারবো এই পথ থেকে ফিরিয়ে আনতে? হঠাৎ পৃথু পিছনে তাকিয়ে লক্ষ্য করলো আমি সব দেখছি, তাই সে মিতুলের কাছ থেকে ছুটতে চাইল, কিন্তু মিতুল তাকে ছাড়লো না বলে সেও আর ছুটতে চেষ্টা করলো না তার হাত থেকে, বরং সে এবার তার মাথাটা এনে এলিয়ে দিল মিতুলের কাঁধের উপর। মিতুল আবার পিছনে তাকালো, তারপর আমার দিকে চোখ রেখে আর একবার বিকৃত হাসি হাসলো। আমার চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা পড়ছে গালের উপর, কপালের শিরা কাঁপছে, রক্তে আগুন ধরে গেছে। আমি এই অসুস্থ শরীর নিয়েই জলদি বিছানা থেকে নেমে গিয়ে পিছন থেকে পৃথুর চুল টেনে ধরলাম, তারপর ওর দু গালে চর বসিয়ে দিয়ে বললাম, যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। পৃথুর চোখ লাল হয়ে উঠেছে রাগে, কিন্তু কিছু বলছে না সে, শুধু দ্রুত শ্বাস প্রশ্বাস টানছে। আর মিতুল বসা থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে আমার গালে দুটো চর বসিয়ে দিল আর বলল, এই বাড়িটা কি তোর বাবার কেনা নাকি রে? কোন সাহস আর অধিকারে তুই পৃথুকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলিস? মাকে ডাকবো আমি এবার? মা এসে জানুক সব কিছু। আমি কি বলবো কিংবা কি করব কিছু বুঝতে পারছিলাম না। আজ যদি এই ব্যাপারে মা কিছু জানে তবে সর্বনাশ হয়ে যাবে, এটা আমি জানি। উনি কিছুতেই আমাদের দু বোনের একজনকে ওই বাড়িতে রাখবেন না। আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি। মা যতটা মমতাময়ী ঠিক ততটাই তিনি তেজি। তিনি যদি আমাদের এ বাড়ি থেকে বের করে দেন, তবে আমি এই শরীর নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, কে আশ্রয় দিবে আমায়? আর পৃথুরই বা কী হবে? ওর আর কি বয়স হয়েছে? এই বয়সটাতে তো মানুষ অবুঝ থাকে। সে না হয় অবুঝের মতো কিছু একটা করছে, কিন্তু আমি তো তার সাথে অবুঝের মতো কিছু করে ফেলতে পারি না। সে আমার কথা না ভাবুক, আমার তো তার কথা ভাবতে হয়। তাকে আমার মা জন্ম দিয়েছে ঠিক, কিন্তু লালন পালন আদর সোহাগটা করেছে আমি। ও তো আমার কাছে মমতার আধার। ওর প্রতি তো আমি খুব দুর্বল, ইচ্ছে করলেই তো ওর প্রতি আমি কঠোর হয়ে যেতে পারবো না। তাই আমি একেবারেই চুপ হয়ে গেলাম, মুখে আঁচল চেপে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেলাম ওয়াশরুমে।
আর ওখানে কল ছেড়ে ইচ্ছে মতো কাঁদলাম। আর ভাবলাম নিজের ভাগ্য নিয়ে, এমনও ভাগ্য কারো হয়। শেষমেশ নিজের মায়ের পেটের বোনটা আমার স্বামীর সাথে। বাথরুমে দাঁড়িয়ে থাকতেই মাথাটা কেমন ঘুরে উঠল। তারপর বমি হলো। বমির সময় মনে হলো আজ বুঝি আমি মরেই যাব। দাঁড়িয়ে থাকতে পারছি না কিছুতেই। আমি কাউকে ডাকবো যে সে শক্তিও আমার নাই। কল ছাড়ার কারণে বাইরে থেকে কি কেউ বমির শব্দ শুনতে পাচ্ছে কিনা জানি না। শুনতে পেলে বোধহয় এতক্ষণে নিতু অথবা মা আসতো, এসে দরজায় ধাক্কা দিত। প্রীতিও আসতে পারতো, ও তো কাছেই। ওয়াশরুমের সাথেই তো আমার রুম, টেবিলটা একেবারে কাছে। ওখানেই তো বসে আছে মৃতুল, পৃথু। নাকি ওরা এখন অন্য কিছুতে মেতে উঠেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথাটা একটু হালকা হলো, বমির উদ্রেক কমলো। বাথরুম পরিষ্কার করে বালতি থেকে নাকে মুখে পানি ছিটিয়ে ফ্রেশ হয়ে আমি বের হলাম। ঘরে ফিরে দেখি মিতুল কাপড় পাল্টাচ্ছে, পিতু এখানে নাই। আমি কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মিতুল কেসের ফিতে বাঁধতে বাঁধতে বলল, পিতুর মাথা ব্যথা বেড়েছে আবার, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার মন সায় দিচ্ছিল না ওর সাথে কোনো কথা বলতে, কিন্তু তবুও বলে ফেললাম। নিজের স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় থাকে না, কিন্তু স্ত্রীর বোনকে নিয়ে যাওয়ার বেলায় কোনো ঝামেলা থাকে না। মিতুল আমার দিকে তাকালো, তাকিয়ে হেসে বলল, শত হোক তোমার আদরের বোন তো, ওকে যেমন তুমি ভালোবাসো আমিও তেমন বাসি। ওর কথা কি করে ফেলি বলো তো। এই কথা বলে মিতুল বের হয়ে গেল। তারপর এলো পৃথু। সে এসে বলল, বুবু আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমার এত রাগ পেল তখন, আমি তাকে ধমক দিয়ে বললাম, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর সাথে তোকে যেতে দিব না। কিন্তু পৃথু আমার কথা শুনল না। সে চুপ করে রুম থেকে বের হয়ে মিতুলের সাথে চলে গেল। ওরা চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে, এসে বললেন, অতটুকু অসুখের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হয়। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। মা তখন বললেন, বুঝি না বাবা, আর পিথুটাও যা ন্যাকো, বোন জামাইয়ের সাথে অত গা ঘেঁষাঘেঁষি তো ভালো না। সে তো আর এখন ছোট না, মানুষ দেখলে মন্দ কথা বলবে না। মায়ের মুখ থেকে কথাগুলো শুনে আমার শরীর কেঁপে উঠল। মা কি তবে কিছু টের পেয়েছেন? টের পেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি মার কাছে কথাটা ঘুরিয়ে বললাম, ওর আর বয়স হয়েছে কি মা, সেদিনের মেয়ে, অত শত তো বুঝে না। আর মিতুলকে তো ও ভাইয়ের মতোই দেখে, মিতুলও তো ওকে দেখে বোনের মতো। মা আমার কথা শোনার পর কিছু বললেন না। খানিক সময় দাঁড়িয়ে থাকার পর চলে গেলেন রুম থেকে বেরিয়ে। এরপর রুমে এলো নিতু। সে এসে আমার কাছে ফিসফিস করে একটা কথা বলল। কথাটা শুনে আমার শরীর মূর্ছা যাওয়ার উপক্রম হলো। নিতু এসে বলল, ভাবি তুমি জানো ভাইয়া কেন পৃথুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে? আমি বললাম, না, কেন? নিতু আমার কাছে এসে ফিসফিস করে বলল, পৃথুর কেন জানি সন্দেহ হচ্ছে ও প্রেগনেন্ট। কথাটা শুনে যেন আমার মাথায় বাজ পড়ল। কিন্তু নিতুকেও এবার আমার সন্দেহ হচ্ছে খুব। ও এসব জানে কি করে? নাকি সে দুমুখো সাপের ভূমিকায় অভিনয় করে যাচ্ছে? আমি ওকে বলেই ফেললাম, বললাম, নিতু তুই এসব ভেতরকার খবর জানিস কি করে রে? নিতুর তখন যা রাগ হলো, সে আমার সামনে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আজকাল কারো মঙ্গল করতে নেই, কারোর সাথে ভালো সম্পর্কও রাখতে নেই। আমি ভুল করেছি, এর চেয়ে ওদের পক্ষে থাকাই ভালো ছিল। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। এতটুকুতে কি কেউ কাঁদে? আমি ওকে সান্ত্বনা দিলাম। বুকের ভিতর কষ্টের পাহাড় চেপে রেখেও মিষ্টি করে হেসে ওর মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বললাম, ধুর বোকা, এর জন্য কি কেউ কাঁদে? আমি তো তোকে শুধু এটা জিজ্ঞেস করেছি যে তুই এটা জানতে পারলি কিভাবে। নিতুও তবু ঘাড় বাঁকা করে বলল, না ভাবি, আমি সব বুঝি, তুমি আমায় খুব সন্দেহ করো। আমি ওকে আবার সান্ত্বনা দিলাম, বললাম, আচ্ছা যা, আমি সরি বলছি তো। এখন বল কিভাবে তুই জানলি এই খবর? নিতু বলল, সকালবেলা জানালার কাছে দাঁড়িয়ে পুঁইশাক তুলছিলাম। ভাই আর পিতু ছিল তোমার ঘরে টেবিলের কাছে, আর টেবিল তো জানালার পাশেই। তখনই তারা কথা বলেছিল। পৃথু ভাইয়াকে হঠাৎ করে বলল, মিতুল, একটা গুড নিউজ আছে। ভাইয়া বলল, কি গুড নিউজ? পৃথু তখন বলল, তুমি বাবা হতে চলেছ। ভাইয়া হেসে বলল, সে তো আমি জানি, তোমার সতীনের পেটে সে সন্তান। পৃথু তখন রাগত স্বরে বলল, খবরদার, ওকে আমার সতীন বলবা না বলছি। তুমি তো জানো না ও আমার কত বড় শত্রু। মানেটা হলো ওর বাবা আমার মায়ের খুনি। ভাইয়া বোধহয় এই কথা শুনে ভীষণ রকম চমকে উঠেছে এবং অবাক হয়েছে।
অবাক হয়েছি আমিও। জীবনে তো এমন কথা কখনো শুনিনি। ওর বাবা আর তোমার বাবা তো একই, মাও তো এক, কিন্তু তোমার বাবা ওর মায়ের খুনি বিষয়টা কি? ভাইয়া এটাই জিজ্ঞেস করেছিল পৃথুকে। বলেছিল, এই পৃথু, কী সব উল্টাপাল্টা বলছো তুমি? পৃথু তখন বলল, না আমি ঠিকই বলছি, উল্টাপাল্টা কিছুই বলছি না। ভাইয়া বলল, পৃথু সব কিছু ভেঙে বলো, অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝতে পারছি না, ধাঁধা লাগছে। পৃথু তখন ঝাঁঝালো গলায় বলল, এইসব বিষয়ে তোমার তো অত নাক গলিয়ে লাভ নেই। আমারটা আমি বুঝবো, এখন তোমারটা আগে তুমি বুঝে নাও। ভাইয়া বলল, কি বললে? বুঝতে পারিনি। আমারটা আমি বুঝে নিব মানে? আমার ধারণা আমার পেটে তোমার ভেবে আসছে। ভাইয়া চমকে উঠল আর বলল, ফান বন্ধ করো। তোমার বয়স কম হলেও তুমি তো অতটা কাঁচা নও, তোমাকে তো আমি চিনি, তোমার তো ভুল হওয়ার কথা নয়। পৃথু হাসলো, হেসে বলল, মিতুল, তুমি ঠিক ধরেছ, আমি বয়সের চেয়ে বেশি পাকা, অনেক বেশি পাকা। পাকা বলেই আমি ভুল করিনি, ভুলটা করেছো তুমি। তুমি কি ভেবেছো তোমার সব কথায় আমি শুনবো? তুমি আমায় ভুলিয়ে ভালিয়ে আমায় লুফে নিয়েছো। আমি তখন চুপ ছিলাম। তুমি ভেবেছিলে কম বয়সে আবেগের বশে তোমার প্রেমে হাবুডুবু খেয়ে আমার সম্ভ্রম তোমার হাতে তুলে দিচ্ছি আমি? না না, আমি জেনে বুঝেই সব কিছু করেছি। বেবিটা আমি কনসেপ্ট করেছি জেনেই। এখন তোমাকে নাচাবো, পুতুলের মতো নাচাবো। ভাইয়া তখন একেবারে চুপসে গেল। পৃথু বলল, কি একেবারে বেলুনের মতো ফুটুস হয়ে গেলে কেন? হাওয়া শেষ নাকি? ভাইয়া তখন বলল, শোনো পৃথু, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তোমার বোনের প্রেগনেন্সি চলছে, কদিন পর আমার একটা মেয়ে আসবে পৃথিবীতে, তোমার ভাগ্নি। তুমি কিভাবে এটা করতে পারলে? পৃথু হাসলো, বলল, আর আপনি যখন আমার গায়ে হাত দিলেন, ওইসব করলেন, তখন কি মনে হয়নি একবারের জন্য যে আমি আপনার বোনের মতো? নিজের স্ত্রীর ছোট বোন কি নিজের বোনের মতো না? ভাই আবার চুপ করে রইল। পৃথু বলল, চুপ করে থাকলেও কোনো লাভ নাই, ফেসে তো গেছই। ধমকাধামকি করলে থানায় গিয়ে কেস দিয়ে দিব, বুঝলে? ভাইয়া বোধহয় ভয়ে কেঁপে উঠেছে তখন। আমি নিজেও বাইরে দাঁড়িয়ে থেকে কেঁপে উঠেছি। পিতুর অত সাহস, অতটুকু মেয়ে অত কিছু জানে? ভাইয়া বলল, প্লিজ এরকম করো না। তোমার বোনের কি হবে একটিবার ভেবেছো? ও তো তোমায় অনেক আদর করে, ভালোবাসে, নিজের সন্তানের মতো করে তোমায় বড় করেছে। ওরে বাবা, আপনি দেখি খুব মোরালিটিও জানেন। মানে আমি নিজের বোনের কথা ভাবছি না বলে আপনার কষ্টে চোখ ফেটে জল আসছে, কিন্তু আপনি যে আপনার স্ত্রীকে ঠকিয়ে তার বোনকে দিনের পর দিন ইউজ করে গেলেন, তখন কোথায় ছিল আপনার স্ত্রীর প্রতি এই দরদ, প্রেম, প্রীতি, ভালোবাসা? কোথায় ছিল? কোথায়? ওর প্রশ্নগুলো কঠিন, এইসব প্রশ্ন কাটিয়ে যাওয়া ভাইয়ার পক্ষে সম্ভব নয়। তবু ভাইয়া ওকে কথায় ভোলাতে চেষ্টা করলো। ভাইয়া বলল, পৃথু, যা হয়ে গেছে তা সব ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর তোমার বোনটার প্রতি একটু তাকাও। তাকাবো? কিভাবে তাকাবো? আমি তো আমার নিজের ক্ষতি করে আমার বোনের দিকে তাকাতে পারবো না। আগে তো নিজের বাঁচতে হবে নাকি? তোমাকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। বিয়ে দিয়ে দিলেই ওই ছেলে সব কিছু মেনে নেবে, আমার পেটের বেবিটাকেও মেনে নেবে, তাই না? ও তো কিছুই জানবে না। কেন জানবে না? পেটের বেবি কি উধাও হয়ে যাবে? তাছাড়া আমি কি আগের মতো হয়ে যাব? বেবিটা থাকবে না। আমরা ডাক্তারের সাথে কথা বলবো, এবং আজকেই, এক্ষুনি যাব। হ্যাঁ, ডাক্তারের কাছে তো আমার যেতেই হবে। প্রেগনেন্সি অবস্থায় একজন নারীর নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। আমি ডাক্তারের কাছে যাব পরামর্শ নিতে। হাউ ডিয়ার ইউ! ভাইয়া বোধহয় পৃথুর গায়ে হাত তুলেছিল। পৃথু তখন ঝাঁঝালো গলায় বলল, হাতটা কেটে গলায় ঝুলিয়ে দিব। এখন থেকে আমায় একটা ধমক দিলেও অবস্থা ভয়াবহ হবে। সারা পাড়া জানবে তুমি একটা নিজের শালীকে। দিনের পর দিন ভাইয়ের কণ্ঠে কাঁপুনি। সে বলল, পৃথু, পাগলামো করো না। তোমাকে আমি 5 লাখ টাকা দেব, তবুও সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো তুমি। পৃথু হাসলো, হেসে বলল, টাকা নিয়ে আমি কি করব? এই 5 লাখ টাকা কি আমার সতীত্ব ফিরিয়ে দিতে পারবে? পৃথু, তুমি একটুও বুঝতে পারছো না। টাকার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সমাজের কথা তো ভাবো। আর যদি এইসব কথা মানুষ শুনে, তখন কি অবস্থা হবে আমার, তোমার, তোমার বোন, আমার পরিবারের সকলকে মানুষ ঘৃণা করবে। আর তোমাকেও তো মানুষ আঙ্গুল তুলে দেখাবে, বলবে বোন জামাইয়ের সাথে। সি সি সি! পৃথু পাল্টা জবাব দিল, বলল, এখন সি সি করছো কেন? যখন আমার ওড়না টেনে ধরেছিলে, যখন নানা স্বপ্ন দেখিয়েছিলে, তখন এই লজ্জা কোথায় ছিল? আর যখন নোংরামিটা করেছিলে তখন? চুপ করে থাকবে না, উত্তর দাও।
তুমি তো একটা নির্লজ্জ, আমিও নির্লজ্জ। নির্লজ্জ মানুষ ছাড়া এইসব নোংরামি কেউ করে? কখনো করতে পারে? পারে না। যেহেতু আমাদের লজ্জা নাই, তাহলে মেকি লজ্জার ভান করে কি লাভ বলো? ভাইয়া এবারও চুপসে গেছে। সে তবুও নানান উপায় বের করছে খুঁজে। সে আবার বলল, পৃথু, এইসব কিছু তো অনেক হয়। কত দুলোভাই তার শালিকাকে, কত দেবর তার ভাবিকে। শাট আপ, অনেক হয়েছে। সবার মতো করে আমায় ভাবলে তো হবে না। সব সাপই তো আর ঢোড়া সাপ না যে পায়ে পিষে গেলেও ভয়ে জলে নেমে যাবে। কিছু সাপ গোকড়াও হয়, যার লেজে পা পড়লে সবল দেয়। বুঝেছো কিছু মিস্টার মিতুল? ভাইয়া বলল, আচ্ছা ওইসব কিছু বাদ। কি করলে তবে তুমি চুপ করবে? এটা এখন বলবো না। আগে চলো ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি আমি স্বাভাবিক কিনা, তারপর ভেবেচিন্তে সব বলবো। ভাইয়া বলল, আর ওই যে বললে তোমার মায়ের খুনি বৃষ্টির বাবা, এই বিষয়টা বুঝিয়ে বলো। পৃথু এক ধমক দিল ভাইয়াকে আর বলল, একবার বলেছি শোনোনি? এটা আমার আর আমার বোনের একান্ত ব্যাপার। এখানে এসে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন দেখি না আমি। ভাইয়া মনে হয় এক ধমক খেয়ে বেশ থতমত খেয়ে গিয়েছে। তবুও কিছু মানুষ আছে যারা বেহায়া হয়ে জন্মগ্রহণ করে। এরা শতবার অপমানিত হওয়ার পরেও একই কাজ বারবার করে। ভাইয়া ঠিক এই ধাতের মানুষ। ভাইয়া আবার বলল, একটু আগেই তো বৃষ্টিকে তোমার শত্রু বলছো, আর এখন বোন হয়ে গেল কিভাবে সে? পৃথু এখন যা খেপলো সে রাগত্ব স্বরে বলল, শুনো মিতুল, তুমি হলা একটা কুত্তা। কুত্তার যেমন লাজ শরম কিছু নাই, তোমারও নাই। কথায় তোমারে ফুটবে না, আমি অন্য চেষ্টা করব। তোমার মাকে ডাকি, বলি, জননী, আপনার ছেলে আমার সর্বনাশ করে ফেলেছে। আমি ওর নামে মামলা করতে থানায় যাচ্ছি। আপনার নামেও একটা মামলা দিব। আপনি আপনার ছেলের সহযোগী। ভাইয়া বলল, উঠো। উঠে কি করব? আর একটু বসি। ডাক দে তোমার মারে। পৃথু ডাকতে চাইল। ভাইয়া বোধ হয় এর মধ্যে পৃথুর মুখ চেপে ধরেছে। তারপর ভাইয়ার কণ্ঠে কাঁপুনি। ভাইয়া বলল, তুমি অলক্ষণে কাণ্ড কারখানা করো না প্লিজ। আমি তোমার সব কথাই শুনতে রাজি। পৃথু আনন্দে গদগদ হয়ে বলল, তোমার কপালটা এর দিকে আনো মিতুল, আমার ঠোঁটের কাছে আনো। ভাইয়ার কণ্ঠে তখনও কাঁপুনি। সে বলল, কেন কেন? আরে ভয় নাই, কপাল ফাটাবো না, আদর করে চুমু খাবো। এর খানিক পর ভাইয়া আর পৃথু রেডি হয়ে ডাক্তারের কাছে গেল। এটা তুমি মা সবাই জানো, আমি শুধু ভেতরের না জানা কথাগুলো তোমায় শুনিয়ে দিলাম ভাবি। এত কিছু ঘটে গেছে তবে? কথার ভিতরে এত কথা সুপ্ত থাকে, অথবা একটা সুন্দর ঘটনার ভিতর অনেকগুলো কুৎসিত ঘটনা চুপচাপ বিষাক্ত সাপের মতো লুকিয়ে থেকে সুযোগের অপেক্ষা করে, তা আমি কোনোদিন ভাবিওনি পর্যন্ত। আমার শরীর ভীষণ রকম কাঁপছে, কিন্তু একটা বিষয় কিছুতে মাথায় আসছে না। পৃথুর মাকে আমার বাবা খুন করেছে মানে? আমার বাবা আর পৃথুর বাবা তো একই, মাও এক। বাবা তো দ্বিতীয় কোনো বিয়ে করেননি। আর যেহেতু পৃথুর বড় আমি, সুতরাং সব কিছু ওর চেয়ে আমার ভালো জানার কথা। কিন্তু ও এসব কি বলে বেড়াচ্ছে? এবার নিতুও আমায় সেই একই কথা জিজ্ঞেস করলো। সে বলল, আচ্ছা ভাবি, সব বুঝলাম, কিন্তু একটা বিষয় ঠিক আমার মাথায় ধরছে না। কোন বিষয়টা? ওই যে তোমার বাবা পৃথুর মায়ের খুনি, তোমরা না আপন বোন? আমি এর উত্তরে কি বলবো নিজেই তো কিছু জানি না। এর উত্তর একমাত্র পৃথুর কাছেই আছে। আমি বললাম, এই নিতু, এই বিষয়ে কিছু জানি না বোন। আমার এখন খুব খারাপ লাগছে। তুই এখান থেকে যা প্লিজ। আমি গেলে কি হবে? এখানে শুয়ে থেকে তুমি কাঁদবা তাই না? আচ্ছা, তুমি অত ভীতু কেন ভাবি? তোমার বোন তোমার কথা একবার চিন্তা করছে না। তোমায় সে শত্রু মনে করে। দুদিন পর এই পৃথুই তোমার এ ঘর থেকে বের করে দিবে। তখন তো তোমার কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং সময় থাকতে কিছু একটা করো। এখন না কেঁদে প্রতিবাদ করো। আজ যে লজ্জার ভয়ে চুপ করে আছো, এর চেয়ে বেশি লজ্জা তখন হবে যখন তোমার বোনকে ঘরে বউ বানিয়ে তোমায় ডিভোর্স দিবে ও। কান্নায় আমার বুক ভেঙে আছে। নিতু তো আর জানে না পৃথুর জন্য কতটা মায়া আমার বুকে, কতটা ভালোবাসি ওকে আমি। এই মায়া থেকে বের হওয়া যে কঠিন, খুব কঠিন। আমি বললাম, যা নিতু যা প্লিজ। নিতু বলল, যাচ্ছি। কিন্তু আমি বলে যাচ্ছি, তোমার কপাল তুমি নিজেই কিন্তু খাচ্ছ, আবার মাকে বলতে নিষেধ করছো। এই কথা বলে নিতু একরকম রাগেই বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে আমি বিছানায় শুয়ে বালিশে মুখ ঢুকিয়ে কাঁদতে লাগলাম। আর ভাবতে লাগলাম, পৃথু কি সত্যি কনসেপ্ট করেছে? আচ্ছা, ও যদি এটা করে থাকে তবে এর শেষ পরিণতি কি? আমি ভাবতে পারছি না, মাথা ভীষণ রকম ঘুরছে। এমন অসুস্থ শরীর নিয়ে অত কিছু ভাবা যায় না। তবুও আমি ভাবছি,
দুশ্চিন্তার অথই জলরাশিতে ভাসছি আর ডুবছি বারবার। সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতেই ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। মাগরিবের পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম থেকে জেগে উঠলাম। তারপর ঘুম জড়ানো গলায় বললাম, কে? ঘুম তখনও একেবারে চোখ থেকে যায়নি। দরজার বাইরে দাঁড়িয়ে মা বললেন, আমি। দরজা খুলো। আমি ছোট ছোট পা ফেলে দরজা খুলে দিতেই মা ঘরে ঢুকলেন। তারপর বললেন, কি গো বৌমা, ব্যাপার কি? ভয়ে আমি কেঁপে উঠলাম। বললাম, কেন মা, কি হয়েছে? এই যে অবেলায় ঘুমাইতেছ, ইদানিং দেখি তুমি নামাজ কালামও পড়ো টরো না, ঘটনা কি? আমি বললাম, মা কাল থেকে পড়ব। তারপর মা চুপচাপ আরও খানিক সময় দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ করে বললেন, আচ্ছা বৌমা, ওদের ভাবসাব তো কিছু বুঝতাছি না। কাদের ভাবসাব মা? মা একটু রাগ মাখা গলায় বললেন, দুনিয়ায় তোমার মতন ব্যাক্কেল মেয়ে ছেলে বোধ হয় আর একটাও নাই, কিছুই বোঝে না। এই যে তোমার শিয়ানা বোন একটা পুরুষ মানুষের সাথে রাত বিরাতে ঘরে বাইরে চলাফেরা করে, হাসি তামাশা আরও কত কি করে। আজকে আবার ডাক্তারের কাছে গেল। এইসব কিছু কিন্তু আমার কাছে ভালো ঠেকতাছে না। কিন্তু তোমার তো দেখি এই দিকে কোনো নজরে নাই। আমি কি বলবো এখন? এতদিন তো আমি বুঝতে পারিনি, ভেবে এসেছি ওরা ভাই বোনের মতোই। কিন্তু এই ভাই বোনের সম্পর্কের আড়ালে যে আরেক সম্পর্ক তারা গড়ে তুলেছে, তা তো আগে জানতাম না। কোনোদিন ভাবতে পারিনি এমন। আসলে আমরা শুধু বাইরের বিষয়গুলো দেখি, ভিতরকার কিছুই আমাদের নজরে পড়ে না, কিংবা ভিতরকার কোনো কিছু আমরা ভেবেও দেখি না কোন সময়। পর্দার আড়ালে অনেক কিছু ঘটে, আর তার চাপা স্বভাবের মেয়েরা কোনোদিন ভয়ে লজ্জায় প্রকাশ পর্যন্ত করতে পারে না। এবার আর চুপ থাকা নয়, আমি কথা বলবো, একটা প্রতিবাদ গড়ে তুলবো। মা বললেন, চুপ করে আছো কেন? সমস্যাটা আমার না তোমার? পুরুষ মানুষ ভেজা বেড়ালের মতো, পেলেই ওরা মুখ গুজে। আদর করে খাবার দিয়ে ডাকলেই লোভে সেই খাবার খেতে যায় এরা। আর খাবার খুলে রেখে আড়ালে গেলেই সর্বনাশ, বিড়াল সেই খাবার খাবেই। পুরুষরাও ঠিক তেমন। আমি বললাম, মা ওরা আজ ফিরুক, এর একটা বিহিত করবো আমি। অত ঘোরাঘুরি কিসের তা আজ জিজ্ঞেস করব। মা বললেন, ওদের দুজনের কথা নয়, একজনের কথা বলো। আগে তোমার বোনকে ঠিক করো, তারপর আমার ছেলে এমনি এমনি ঠিক হয়ে যাবে। মার কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগলো। যে মাকে আমি একজন ইনসাফওয়ালা মানুষ মনে করতাম এতদিন, আসলে তিনি ততটা নন। একজন ইনসাফওয়ালা নারী তার ছেলে মেয়ের প্রতি যেমন হবে, অন্যের ছেলে মেয়ের প্রতিও ঠিক তেমনই হবে। অন্যের মেয়ের দোষ বলে নিজের ছেলেকে নিরপরাধ দাবি করবে না, কিংবা নিজের অপরাধী সন্তানের পাপকে প্রশ্রয় দিবে না। মার এই মাত্র একটা কথাই আরেকটি কথার প্রমাণ হলো যে পৃথিবীতে নারীগণই নারীদের বড় শত্রু, পুরুষগণ নয়। আমি মুখ ফুটে বলেই ফেলতে চেয়েছিলাম, মা আপনি এটা কিভাবে বলতে পারলেন? আপনার তো উচিত ছিল নিজেই নিজের সন্তানের শাসন করা। কিন্তু বলতে পারলাম না এই ভয়ে যে শেষে যদি আমার শাশুড়িও আমার প্রতি রুষ্ট হন, তিনি যদি আমায় সহ্য করতে না পারেন, তখন কি হবে আমার? একা একা কী বা করতে পারবো আমি? শাশুড়ি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে মিতুল আর পৃথু ঘরে ফিরলে দুজনকেই কড়া কথা বলবো আমি। মাকে ডেকে মায়ের সামনেই সব কিছু বলে দেব। আগে আমার বাঁচতে হবে, তারপর অন্যের ভাবনা। ভুল যা করেছি তা তো আগেই করেছি, এখন আর নয়। পরে পৃথু করবে তা সে নিজেই ভেবে নিবে। বাড়ি থেকে বের হয়ে গেলে সে একাই যাবে। অত কিছু যে মেয়ে বোঝে, সে তার বোনের ব্যাপারে কেন কিছুই বুঝবে না? এখানে কোনো একটা কিন্তু তো আছেই। এই কিন্তুটা আসলে কি? রাত বাড়ছে, ওরা ফিরছে না। চিন্তায় অস্থির হয়ে উঠেছি আমি। ওরা কোথায় আছে, কি করছে? নিতু এলো একটু পর, এসে বলল, ভাবি ব্যাপার কি বলো তো? আমার তো কেমন সন্দেহ সন্দেহ লাগছে। কি সন্দেহ লাগছে? না তেমন কিছু না, কিন্তু ওরা দেরি করছে কেন? এটা আমি কি করে বলবো যে ওরা দেরি করছে কেন? ফোন দাওনি তুমি? দিয়েছি, রিসিভ করেনি। তোমার কি ওদের জন্য টেনশন হচ্ছে না? না। কেন টেনশন হচ্ছে না কেন? কার জন্য টেনশন করব? আপন মানুষের বিপদের কথা ভেবে মানুষ টেনশন করে, কিন্তু ওরা তো আমার আপন কেউ না। না ভাবি, ভুল বলছো তুমি। আপন মানুষের বিপদের কথা ভেবে মানুষ টেনশন করে না। মানুষ টেনশন করে তার নিজের বিপদের কথা ভেবে। ধরো ভাইয়া পৃথুকে নিয়ে আর ফিরে এলো না, তখন কি হবে তোমার? এই টেনশন কিন্তু ভাইয়ের চেয়ে বেশি তোমাকে নিয়েই। আমি ভেবে অবাক হলাম। এই যে অতটুকু বয়স হয়েছে আমার, আমি তো অত গভীর করে কিছু ভাবতে পারি না, কিন্তু এই ছোট্ট মেয়েগুলো অত কিছু ভাবে কি করে? আমি বললাম, নিতু তোর কি সন্দেহ হচ্ছে ওদের নিয়ে, এটা বল। তোমার যা সন্দেহ হচ্ছে তাই। আমার সন্দেহ হচ্ছে ওরা আজ ফিরবে না।
ভাবি ওরা আসলেই কোনোদিনও ফিরবে না। পৃথুর সব কথাই কিন্তু শেষমেশ সত্যি হচ্ছে। ওর এই কথাটা শুনেও আমার বুকটা কেমন কেঁপে উঠল। যদি এমন হয় সত্যি, যদি ওরা আর ফিরে না আসে। অন্ধকার গোগ্রাসে গিলে রাত দীর্ঘ হচ্ছে। মা এসেছেন বার কয়েক, তিনি এসে কত কথা যে শুনিয়েছেন আমায়। এবার শুধু ফিরুক। তুমি লাই দিয়ে ওই মেয়েকে নষ্ট করেছো, এবার দু বোনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমার বাড়ির মান সম্মান না থাকলে আমি তো কারোর বাসা মরা বুঝবো না। কে কোথায় গিয়ে আশ্রয় নেবে তাও আমার দেখার বিষয় না। ঘরে মার উচ্চ গলা শুনিয়ে নিতু এলো, এসে বলল, মা তুমি এমন কেন? কোথায় এসে একটা অসুস্থ মানুষকে তুমি সান্ত্বনা দিবে, সাহস যোগাবে তার মনে, আর তুমি তাকে বকাঝকা শুরু করেছো। আচ্ছা ভাবির দোষটা কি শুনি? নিজের ছেলের কথা তো একবারও তুললে না। আমি তো মনে করি সবটুকু দোষ তোমার ছেলের। পিথু তো এমন মেয়ে ছিল না। ও যদি নষ্ট হয়ে থাকে তবে তোমার ছেলের জন্যই হয়েছে। মা নিতুর কথা শুনে ভীষণ রেগে গেলেন, আর ওর কাছে এসে ওর গালে পরপর দুটো চর বসিয়ে দিয়ে বললেন, ভাবির মুরিদ হইছস? তোকে যদি আরেকবার এখানে আসতে দেখি, ওর সাথে কোনো কথা বলতে দেখি, তবে তোর ঘাড় মটকে দিব। নিতু কাঁদল না, সে তার মায়ের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে রইল। মা এবার তার হাত ধরে টেনে টেনে ওকে মার ঘরের দিকে নিয়ে গেলেন। রাত কেবল বাড়ছে, আর আমি অপেক্ষা করছি। এই অপেক্ষা কিসের? কারোর চিরতরে ফিরে আসার নাকি একেবারে হারিয়ে যাওয়ার? আমি জানি না, জানি না, জানি না। ওরা ফেরেনি। সারাটা রাত আমি জেগে জেগে কাটিয়েছি। টিনের চালের উপর এক ফোঁটা শিশির কিংবা গাছ থেকে একটা পাতা ঝরে পড়ার শব্দ শুনে বারবার আমি আঁতকে উঠেছি। ভেবেছি এই বুঝি ওরা ফিরল। সন্তর্পণে কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনিতে হাত দিয়েছি, দরজা খুলে দিয়েছি। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেখেছি, না আসেনি ওরা। মন খারাপ নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকেছি, তখন নিকষ কালো অন্ধকারের দিকে, আর চোখ থেকে ফেলেছি টপ টপ করে অগণিত জলের ফোঁটা। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে আবার ধীরে সুস্থে বিছানায় এসে শুয়েছি। তারপর বিছানায় পড়ে থেকে কেঁদেছি। অনেকবার আমি উচ্চ শব্দে কেঁদেছি, কিন্তু মা আসেনি একবারের জন্যেও। নিতু হয়তো বা আসতে চেয়েছিল, কিন্তু মা তাকে আসতে দেয়নি। মাকে তো এতদিন আমি স্বর্গীয় মহিলা মনে করতাম, কিন্তু আজ তিনি প্রমাণ করে দিলেন তিনি কতটা জঘন্য মহিলা। সকালবেলা একটুখানি ফাঁক পেয়ে নিতু দৌড়ে এলো আমার ঘরে। তখন মা নামাজ পড়ছিলেন। নিতু এসে বলল, ভাবি সারা রাত আমার একটুও ঘুম পায়নি। আমার নিজেরই খুব খারাপ লেগেছে। আমি তখন খুব ভেবেছি তোমার যে কতটা খারাপ লাগছে। নিতুর কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল জলে। নিতু বলল, ভাবি ওরা কি আর ফিরবে না তবে? আমার কান্না পেয়ে গেল, খুব কান্না পেয়ে গেল। আমি কাঁদতে কাঁদতেই বললাম, নিতু আমি কিছু জানি না রে বোন, আমি কিছুই জানি না। নিতু আমার দিকে তার লাল হওয়া চোখে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবছি, এই পৃথিবীতে তো আমার আর কেউ নাই। বাবা নাই, মা নাই, ভাই নাই, আজ থেকে বোনটাও নাই। কার কাছে গিয়ে একটুখানি মাথা গুঁজবো আমি? আমার বিপদের দিনে কে এসে আমার পাশে দাঁড়াবে? কে আমায় সাহায্য করবে? নিতু চলে গেল। যাওয়ার সময় বলল, মা হঠাৎ কেন এভাবে বদলে গেলেন কিছু বুঝতে পারছি না আমি। ভাইয়ার বিষয়ে তিনি চুপ কেন কিছুই বুঝতে পারছি না, বলে সে চলে গেল। নিতু চলে যাওয়ার পর বারবার মিতুলের মোবাইলে ফোন দিলাম, কিন্তু ওর ফোনের সুইচ অফ। সেই একই কণ্ঠে একটি মেয়ে বারবার একই কথা বলে যাচ্ছে, দুঃখিত, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। কেন মিতুল বুঝতে পারছে না? কেন মোবাইল ফোনের সুইচটা অন করছে না ও? এরপর এলেন মা। এসেই তিনি আমায় বকাঝকা শুরু করে দিলেন। আমার মৃত মাকে নিয়েও তিনি নোংরা নোংরা কথা বললেন, আর আমায় বললেন, আমার মিতুল কই? তোর বোন আমার ছেলেরে নিয়ে কই গেছে? তুই সব জানোস। তুই আমার ছেলেরে আজকের ভিতর ফেরত এনে দিবি, না আনতে পারলে তোরে এই ঘর থেকে বের করে দেবো আমি। আমার ছেলে না থাকলে তোরে দিয়ে কি করবো আমি? আমি অসহায়ের মতো তখন বললাম, মা কোনো স্ত্রী কি পারে তার স্বামীকে অন্যের সাথে পালাতে সাহায্য করতে? কেউ কি নিজেই নিজের বিপদ ডেকে আনতে চায়? মা আমার পেটে তো আপনার ছেলের সন্তান, সেই সন্তানের কসম করে বলছি এই বিষয়ে আমি কিছুই জানি না। মা বললেন, জানোস, জানোস, সব জানোস। ঘর থেকে বের করে দিলেই সব কথা বের হবে। ঠিক তখন নিতু এলো এখানে। তার মার কথাগুলো সে শুনেছে। সে এসেই বলল, মা তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। ভাবের কি দোষ হলো এখানে? আর তোমার ছেলে কি দুধের শিশু নাকি যে তাকে কেউ কোলে করে নিয়ে পালিয়ে যাবে? আমার তো মনে হয় সবটা দোষ তোমার ছেলের। আর তোমাকেও আমার কেমন সন্দেহ হচ্ছে। এই কথা বলতে মা ভীষণ রেগে গেলেন।
আর সঙ্গে সঙ্গে নিতুর চুল ধরে টেনে ঘর থেকে বের করে নিতে নিতে তিনি বললেন, তোকেও নষ্ট হওয়ার পথে নিয়ে গেছে এই মেয়ে। ওকে আমি আর এই ঘরে রাখবো না। আজকের ভিতর যদি আমার ছেলে বাড়িতে না ফিরে আসে তবে আজকে রাতে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো আমি। নিতুর চুল তখনও মুঠো করে ধরে টেনে নিচ্ছেন মা। নিতু তখনও চুপ থাকেনি। সে তার মার কথার পাল্টা জবাব দিল। সে বলল, ভাবিকে না হয় ঘর থেকে বের করে দিলে ঘাড় ধাক্কা দিয়ে, কিন্তু ভাবির পেটে যে তোমার রক্তের সন্তান, তোমার নাতনি, ওকেও কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? মা এ কথার কোনো জবাব দিলেন না। তিনি নিতুর চুল ছেড়ে দিলেন আর চুপচাপ ঘরের ভিতর চলে গেলেন। সারাটা দিন গেল, আমি কিছু খাইনি। মাও এসে বলেননি খেতে। বিকেলবেলা নিতু এলো খাবার নিয়ে। এসে বলল, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আমি বললাম, আমি খেতে পারবো না রে বোন, আমার গলা বেয়ে কিছুতেই খাবার নামবে না। নিতু নিতু আমার শিয়রের কাছে বসলো। বসে আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার শরীর অবস্থা খুব একটা ভালো না। তাছাড়া তোমার পেটে বাবু আছে। তোমার জন্য তুমি না খেতে পারো, কিন্তু বাবুর জন্য তো তোমার খেতে হবে। নিতু জোর করেই আমার মুখে খাবার তুলে দিল, কিন্তু জোর করেও দুনলা ভাত আমি খেতে পারলাম না। কান্নায় আমার মুখ ভেঙে এলো। নিতু বলল, কেঁদো না ভাবি, ভাইয়া দেখো একদিন ঠিক ঠিক ফিরে আসবে, সত্যি সত্যি ফিরে আসবে। আমি কান্না ভেজা গলায় নিতুর দিকে তাকিয়ে বললাম, না, আসবে না। চলে যাওয়া মানুষ কোনোদিন পরিপূর্ণভাবে ফিরে আসে না, আসে তার ছায়া হয়ে। সেই ছায়া স্বপ্নের মতো ভাঙ্গা ভাঙ্গা, আবসা, আদো অন্ধকার। পরপর 3 দিন কেটে গেল। মিতুলেরা আর ফিরল না, তার ফোনও খুলল না। আমি শুধু অপেক্ষা করতে লাগলাম। নিতু আমার পাশে আজকাল আসে, কথা বলে, সেবা যত্ন করে। মা বাধা দেন না, তবে মা পাশে এসে আমার সাথে গল্প করেন না। কেমন মুখ ভার করে রাখেন, যেন তিনি আমার প্রতি খুব ক্ষিপ্ত, বিরক্ত। গতকাল বিকেলে আমার শরীর খারাপ, মাথায় প্রচণ্ড রকম ব্যথা, বিছানা থেকে কিছুতেই উঠতে পারছি না। নিতু দুবার গিয়ে মাকে বলেছে। প্রথমবার বলেছে, মা, ভাবির কাছে একটু যাও না, দেখো গিয়ে ভাবি মাথা ব্যথায় কাঁদছে। মা তার কথার উত্তর দিলেন না, আসলেনও না। নিতু দ্বিতীয়বার গেল মার কাছে। গিয়ে সে বলল, ও মা, তোমায় না একবার বলে গেছি ভাবির মাথা ব্যথা করছে, তুমি তো শুনলেও না পর্যন্ত কথাটা। মা এবার খুব ক্ষিপ্ত হলেন নিতুর প্রতি। নিতুর দিকে তাকিয়ে তিনি বললেন, ও কি মরে যাচ্ছে যে তার কাছে দৌড়ে আমার যেতে হবে? নিতুর ভীষণ রাগ পেয়েছে তখন। সে গলা উঁচু করেই বলল, তুমি তো ভাবির মরণটাই চাইছো, ভাবি মরে গেলেই তুমি বাঁচলে। মা নিতুকে ডাকলেন। নিতু মার কাছে যেতে ওর গাল কষে দুটো চড় বসালেন তিনি। তারপর বললেন, আরেকবার থেকে বড় মানুষের মতো কথা বলতে আসবি না বলছি, খুব বড় হয়ে গেছে সে। মা ব্যঙ্গ করে কথাটা বললেন। নিতু রাগে এবং দুঃখে কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে আবার আমার ঘরের দিকে আসতে আসতে বলল, মা, তুমি যে অতটা নোংরা মহিলা তা আমি আগে ভাবিওনি পর্যন্ত। মা, আমার লজ্জা হয় তোমার সন্তান বলে ভাবতে নিজেকে। মা নিতুর কথার জবাবে কিছুই বলেন না, চুপ করে থাকেন। নিতু আমার কাছে এসে আমার মাথায় কপালে আলতো করে হাত বুলিয়ে দেয়। আমি অতি কষ্টে ওর একটা হাত মুঠো করে ধরি। তারপর কাঁপা কাঁপা গলায় বলি, নিতু, মানুষ কেমন জানিস? নিতু বলল, কেমন? আমি বললাম, বিচিত্র। কখনো কখনো আপন বোনটাই হয়ে যায় পরম শত্রু, আবার কখনো কখনো রক্তের কোনো সম্পর্ক নাই, অথচ এমন একটা মেয়ের সাথেও গড়ে ওঠে আপন বোনের মতো নিবিড় সম্পর্ক। নিতু আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি তখন বলি, নিতু, আমি যদি মরে যাই তবে কি আমার জন্য তোর মন খারাপ হবে? নিতুর চোখ ছলছল করে ওঠে। সঙ্গে সঙ্গে সে আমার মুখে হাত চেপে ধরে বলে, কখনো না, এমন অলক্ষণীয় কথা কখনো বলবে না তুমি। আমি বললাম, বেঁচে থেকে লাভ কি বল? কে দেখবে আমায়, কে খাওয়াবে, কে পড়াবে? নিতু আর কোনো উত্তর খুঁজে পায় না আমার কথার, শুধু বা হাতের পিঠ দিয়ে তার দু চোখ মুছে। নিতুর দিকে তাকালেই আমার খুব মায়া হয়, কিন্তু রাগও পায় খুব। হঠাৎ মনে পড়ে যায় পৃথুর কথা। পৃথুটা আমার সাথে এমন কিছু কিভাবে করতে পারলো? রাতে আমার শরীর আরও খারাপ হলো, খুব দুর্বল লাগছে নিজেকে। নিতু বলল, ভাবি, আজ আমি তোমার সাথে থাকবো। আমি বললাম, মা তো তোকে থাকতে দিবে না। নিতু বলল, 100 বার দিবে, দিতেই হবে, না দিলে আমি জোর করে থাকবো। নিতু সামান্য থাকা নিয়ে ঝামেলা করে, পরে দেখবি মা তোকে আর আমার কাছে ঘেঁষতে দিবে না। প্রয়োজন নেই এসবের, আমি একাই থাকতে পারবো। নিতু আর কোনো কথা বলল না, চুপচাপ এখান থেকে চলে গেল। তারপর দেখা গেল রাতে শোয়ার সময় কাঁথা বালিশ নিয়ে সে ঠিকই হাজির। আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, মার কাছে বলে এসেছিস? না, বলতে হবে কেন? তিনি কি জানেন না তোমার এখন একা থাকলে সমস্যা হতে পারে?
নিতু, তুই এখনো ছোট, তোর ভিতরে এত প্যাঁচ গোছ নাই, তাই তুই তোর মতো করে সাধারণভাবে ভাবতে পারছিস, কিন্তু মা অতটা সাধারণভাবে নেবেন না বিষয়টা। এ নিয়ে মহা ঝামেলা পোহাতে হবে আমার দেখিস। নিতু তবুও শুনল না আমার কথা, মার উপর রাগ বজায় রেখে শুয়ে পড়ল আমার সাথে, এবং খানিক পর দুজনেই ঘুমিয়ে পড়লাম। শেষ রাতের দিকে কারোর ধমকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মা। তিনি আমার দিকে আগুন চোখে তাকিয়ে বললেন, আস্তে আস্তে আমার মেয়েটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এটা কোন ধরনের কথা বললেন তিনি? আমায় চুপ করে থাকতে দেখে মা বললেন, কোন সাহসে ওকে এনে সাথে রেখেছো? কার কাছ থেকে অনুমতি নিয়ে নিতুকে এখানে এনে রেখেছো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, নিতু নিজেই তো এসেছে থাকতে। সে এসে বলল, ভাবি তোমার শরীর খারাপ, আমি তোমার সাথে থাকবো। চুপ করো, একটা বাচ্চা মেয়ে এসে বলল আমি তোমার সাথে থাকবো, আর তুমি তাকে সাথে রেখে দিলে। এভাবে নিজের বোনটাকে লাই দিয়ে দিয়ে বাদর বানিয়েছিলে, এখন সে পুরো গোষ্ঠীসহ নাচাচ্ছে। নিতু ঘুমেছিল। উচ্চ চিৎকার চেঁচামেচি শুনে সে চমকে উঠল ঘুম থেকে। তারপর পরিস্থিতি বুঝে বলল, কি হয়েছে মা? এই তুই খাট থেকে নেমে আয়। কেন নেমে আসবো? মার সাথে তর্ক শুরু করছিস? তোকে কে এইসব করতে শিখিয়েছে? তুই বলবি না, কিন্তু আমি সব বুঝি। আয়, খাট থেকে নেমে আয় বলছি। নিতু খাট থেকে নেমে এলো না। সে চুপচাপ খাটের উপর জড়সড় হয়ে বসে রইল। মা আরেকবার রক্তিম চোখে তাকালেন তার দিকে, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। নিঝুম রাত, দরজা ঠকঠক করে আওয়াজ করছে কেউ। আমার মনে হয় এটা ভ্রম। এইসব হয়তোবা আমার মনের অলেক কল্পনা। তবু আমি বিছানা থেকে ধীরে সুস্থে উঠি। তারপর দরজার কাছে যাই, কাঁপা কাঁপা হাতে দরজা খুলি। তারপর দেখি ওরা ফিরে এসেছে। মিতুলের গায়ে নতুন শেরওয়ানি, পৃথুর গায়ে জড়ানো লাল টুকটুকে শাড়ি। আমার বিশ্বাস হতে চায় না এসব। পৃথু আমার দিকে তাকিয়ে বলে, তুই এই ঘর ছেড়ে চলে যা, আর আলমারির চাবিটা দে আমার কাছে। আমি মিতুলের দিকে তাকাই। মিতুল চুপ করে তাকিয়ে থাকে। পৃথু এবার মিতুলকে বলে, এই ওকে বলো না এ ঘর ছেড়ে চলে যেতে। মিতুল এবার আমার দিকে তাকায়, তারপর বলে, যাও, চলে যাও। আমি চিৎকার করে কেঁদে উঠি, অনুনয় করে বলি, এসব কি বলছো মিতুল? এসব কি বলছো তুমি? চলে যাওয়ার কথা বলছি। আমার জীবনে একটাই মাত্র শূন্য স্থান, এবং এই শূন্য স্থান পূরণের জন্য একটিমাত্র মানুষের প্রয়োজন। আমি তো দুটো মানুষ নিতে পারবো না। আমি বললাম, তাহলে আমাকে রাখো। আমি তো দীর্ঘদিন ধরে তোমার এই শূন্যস্থান পূরণ করে রেখেছি। মিতুল আমার হাত ধরল, আর একটানে ঘর থেকে বের করে অন্ধকারে নামিয়ে দিয়ে বলল, না, তুমি আমার শূন্যস্থান পূরণ করতে পারোনি বলে বিকল্প একজনকে আমি বেছে নিয়েছি। অন্ধকার পথে আমায় ছেড়ে দিয়ে মিতুল দরজা বন্ধ করে দিল। আমি হাঁটছি অন্ধকার পথে। ভাঙ্গা কাঁচের টুকরো, উঁচু নিচু ইট পাথরের টুকরো, চোরা বিষ কাটা এসে বিঁধছে আমার পায়ে। রক্তে মেখে যাচ্ছে পায়ের স্যান্ডেল। এইসব নিয়েই হাঁটছি, আর বারবার পিছন ফিরে তাকাচ্ছি। ভাবছি মিতুল বোধহয় টর্চ নিয়ে দৌড়ে আসবে আমার কাছে, তারপর পিছন থেকে আমার হাত টেনে ধরে তার বুকের সাথে জাপটে নিবে আমায়। কপালে গালে আদর মাখা চুমো খেয়ে বলবে, এই কালনাগিনীকে ছেড়ে আমি পালিয়ে এসেছি। আসো আমরা দূরে কোনো দেশে চলে যাই, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। কিন্তু না, মিতুল এগিয়ে আসছে না। জলে জলে চোখ আমার বারবার ভিজে উঠছে। টপ টপ করে গালের উপর গড়িয়ে পড়ছে সেই জল। আমি হাঁটছি। এই পথ বড় অজানা এবং অচিন। এই পথের গন্তব্য আমার জানা নেই। পথে যদি কোনো বিপদ হয়, যদি কোনো শকুন মানব এসে আমার হাত টেনে ধরে, শুয়ে দেয় ঝড় ঝোপের ভিতর, হাত মুখ বেঁধে ফেলে, তারপর তারপর আর কিছু ভাবতে গেলেই কানে আঙুল চেপে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার। ঘুম ভাঙলো আমার কাঁদতে কাঁদতে। জল তেষ্টায় বুকটা হাহাকার করে উঠল। রাত কত হবে বোধহয়। বালিশের কাছে রাখা ফোন অফ হয়ে আছে, চার্জ দেওয়া হয়নি রাতে। দেওয়ালের ঘড়ি কাঁটা অনেকদিন যাবৎ 7:35 ঘরে আটকা পড়ে আছে, কিছুতেই আর নড়ছে না। ঘড়িটা ঠিক করার প্রয়োজন মনে হয়নি আগে, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক করা প্রয়োজন। এই যে এখন মনে হচ্ছে যদি জানালা খুলেই ভোরের আলো ঠেলে আসতো ভিতরে, ভাঙা ভাঙা রোদ এসে পড়তো জানালার শিকে, কি যে ভালো হতো। আমার ভয় করছে, শরীর কাঁপছে ভয়ে। স্বপ্নটা কি বীভৎস আর ভয়ঙ্কর। যদি সত্যি সত্যি এমন হয়। নিতু, নিতু। ভয়ে আঁতকে ওঠা গলায় নিতুর গায়ে ধাক্কা দিয়ে ডাকলাম আমি। নিতু শিউরে ওঠে, আদো ঘুমের শরীর টেনে তুলে বিছানার উপর জড়সড় হয়ে বসলো, আর কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে ভাবি? আমি শান্ত এবং স্বাভাবিক গলায় বললাম, সুইচ টিপে টিউবলাইটটা জ্বালিয়ে দে।
নিতু অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সুইচের বোর্ড খুঁজে বের করে সুইচ টিপে লাইট জ্বেলে দিল। যা, এখন একটু ভয় কমছে। নিতু খাটের উপর উঠে বসতে বসতে বলল, কি হয়েছে বলো তো ভাবি? শরীর খারাপ করেছে? বলছি, আগে এক গ্লাস ঠান্ডা পানি এনে দে। নিতু কল ছেড়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল আমার হাতে। সে পানি হাতে নিয়ে ঢকঢক করে গিলে খেয়ে খালি গ্লাসটা খাটের পাশে টেবিলের উপর রেখে দিয়ে বললাম, আয়, বিছানায় উঠে আয়, শুয়ে পড়ি। নিতু বলল, লাইট নিভিয়ে আসি? না, আমার ভয় করছে, অন্ধকার আমার ভয় করে। নিতু লাইটটা না নিভিয়ে উঠে এলো বিছানায়। তারপর আলতোভাবে আমায় জড়িয়ে ধরে বলল, খারাপ স্বপ্ন দেখেছ? হুম। কি দেখেছো বলো না? না, ভয় করছে বলতে। সকালবেলা বলবো। সকাল হতে আর কত দূর? কটা বাজে দেখ তো। ফোন আবার চার্জ না দিয়ে শুয়ে পড়েছি। নিতু বলার পর আবার মনে পড়লো। আমি বললাম, ফোনে একটুও চার্জ নেই, রাত থেকে অফ হয়ে আছে, সময় টময় কিছুই দেখতে পারছি না। যা, ফোনটা চার্জে দিয়ে আয় একটু কষ্ট করে। নিতু ফোন নিয়ে আবার উঠে গেল চার্জে লাগাতে, কিন্তু ওঠার সাথে সাথে ইলেকট্রিসিটিটাও চলে গেল। সে ওখানে দাঁড়িয়ে একটা গাল বকলো ইলেকট্রিসিটিকে, কিন্তু গাল বকে আর লাভ কি? ইলেকট্রিসিটি তো আর এইসব গালটাল শুনতে পায় না। নিতু অন্ধকারেই চার্জারের সাথে ফোন লাগিয়ে আসে, ইলেকট্রিসিটি এলে চার্জ হবে। তারপর বিছানায় এসে আমার সাথে শুয়ে পড়ে। আমার আবার ভয় করতে শুরু করে, ভীষণ ভয়। এমন হচ্ছে কেন আজ? এমন বীভৎস স্বপ্নের চেয়েও বাস্তবে ওদের দুজনকে যেভাবে দেখেছি তা ছিল আরও ভয়ঙ্কর। তবুও তো এমন হয়নি আমার। কেন? অন্ধকারে আমি কাঁদছি না, ইচ্ছে করে নয়। চেষ্টা করছি ঠিক থাকতে, কিন্তু মোটেও পারছি না। নিতু আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভাবি, ভয় করছে তোমার? আমি কান্না ভেজাই গলায় বললাম, হুম। নিতু বলল, কথা বললে ভয় পাবে না আর। আসো আমরা গল্প করি। আমি বললাম, কি গল্প করবি? রাজা রানীর। শুরু করো তাহলে। নিতু বলতে শুরু করে, এক রাজ্যের গরিব জেলের দুই মেয়ে, মণি মুক্তা। মণি বড় আর মুক্তা ছোট। দুজনে অপরূপ সুন্দরী। মানুষ ওদের দেখে ভীষণ অবাক হয়, হিংসা হয় মানুষের। জেলের মেয়ে থাকবে কালো কুচকুচে, নাক মুখ প্যাঁচা গোছা, আর মণি মুক্তা হয়ে আছে রাজ্যের শ্রেষ্ঠ সুন্দরী। একদিন মণি স্নান করতে যায় নদীর ঘাটে, আর তখনই রাজ্যের রাজামশাই নদী ভ্রমণ করছিলেন। রাজার চোখ আচমকা আটকে যায় মনির সুন্দর রূপের উপর। রাজা সঙ্গে সঙ্গে জাহাজের সারেংকে বলেন ঘাটের কাছে জাহাজ নোঙর করতে। সারেং রাজার কথা মতো ঘাটের কাছে জাহাজ নোঙর করে। চারদিক হতে মানুষ তখন দৌড়ে আসে রাজাকে দেখতে। তারা অবাক হয়, রাজামশাই হঠাৎ এই জেলে পাড়ায় জাহাজ নোঙর করলেন কেন? মণি ঘাটেই দাঁড়িয়েছিল এতক্ষণ, এবার তার ভয় করে, বুক কাঁপে। রাজামশাইয়ের চোখে কি তার কোনো ভুল ধরা পড়ল? রাজাদের সামনে গরিব প্রজাদের কি স্নান করতে নিষেধ আছে? মণি জানে না। মানুষ অবাক হয়। রাজামশাই হেঁটে হেঁটে মনির দিকে এগিয়ে আসছেন, আর মণি ভয়ে কাঁপছে। তাহলে তার ধারণাই ঠিক হলো, রাজামশাই তাকে আজ মহাশাস্তি দিয়ে যাবেন। রাজামশাই কাছাকাছি এসে গেছেন। এবার রাজামশাই এক পা এগোচ্ছেন আর মণি এক পা পিছুচ্ছে। রাজামশাই কিছু বলছেন না, চুপচাপ এগোচ্ছেন। মণি ভয়ে ভয়ে পিছুচ্ছে। পিছুতে পিছুতে মণি এসে গেল তার বাবার কুঁড়ে ঘরের কাছে। তার গরিব জেলে বাবা ছিলেন তখন দরজার সামনে দাঁড়ানো। সে বাবাকে একবার দেখেই বাবার বুকে গিয়ে মুখ লুকালো। রাজামশাইকে তার ঘরের সামনে এসে দাঁড়াতে দেখে গরিব জেলের মুখ ভয়ে শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, মহারাজ, কোনো ভুল করেছে গো আমার মেয়ে? রাজামশাই হাসলেন, হেসে বললেন, হুঁ, ভুল আমি করেছি। ওকে আমার আরও আগে দেখার প্রয়োজন ছিল। আচ্ছা, সে যাই হোক, আমি নিজেই নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে। পুরোহিত ডাকো, আমি আজই তোমার মেয়েকে বিয়ে করব। বিয়ের পর এক সপ্তাহ এখানে থাকবো, তারপর বউ নিয়ে একেবারে রাজপ্রাসাদে চলে যাব। হ্যাঁ, এখানে একটা কথা আছে, তোমার যদি এই প্রস্তাবে মত থাকে তবে বিয়ে হবে, অন্যথায় আমি ফিরে যাব। রাজা চন্দ্রকিরণ কখনো জোর খাটিয়ে কিছু করা পছন্দ করে না। মনির বাবা আনন্দে কেঁদে ফেললেন আর বললেন, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজা, এত আমার পরম সৌভাগ্য। গরিব জেলের মাহীন এক মেয়ে হবে রাজ্যের রানী, এ তো আমার মহা সৌভাগ্য। রাজামশাই বললেন, তাহলে এক্ষুনি পুরোহিত ডাকো। পুরোহিত ডাকা হলো। সঙ্গে সঙ্গে জেলে পাড়ায় মহা ধুমধামের সহিত রাজার সাথে জেলের মেয়ে মনির বিয়ে হয়ে গেল। রাজামশাই গুনে গুনে 7 দিন জেলের বাড়িতে কাটালেন। আর এই সময় মুক্তোর সাথে রাজামশাইয়ের গভীর প্রেম জমে গেল। 7 দিন যেদিন শেষ হয়ে যাবে সেদিন শেষ রাতে মণিকে ঘুমে রেখে তার ছোট বোন মুক্তাকে নিয়ে রাজামশাই প্রাসাদের দিকে নৌযাত্রা করলেন।
বেচারি মণি ঘুম থেকে উঠে সব কিছু শুনে মূর্ছা গেল। এতক্ষণ নিতুর বলা গল্পটা উন্মুখ হয়ে শুনেছি আমি। শুনতে শুনতে মনে হয়েছে এটা আমার চোখের সামনেই ঘটেছে, তাই এরপরে কাহিনীটাও শুনতে খুব ইচ্ছে হলো আমার। আমি বললাম, নিতু এরপর কি হলো? নিতু বলল, সকাল হলো। তারপর? নিতু এবার জানালা খুলে দিল। বাইরে ভোরে আলো ফুটেছে, তেজহীন মিষ্টি রোদ এসে হাত পা ছড়িয়ে বসেছে জানালার শিকে। নিতু এবার বলল, মণি আরও 15 দিন পর জানতে পারলো সে গর্ভবতী। তার পেটের রাজার সন্তান। মনির মনে আশা জন্মালো, এই সন্তান ঠিক তার আর তার মায়ের অধিকার আদায় করবে একদিন রাজার কাছ থেকে। কিন্তু মনির সে আশা আর পূরণ হলো না। সন্তান প্রসবের সময় মা আর সন্তান দুজনই মারা গেল। আমার কান্না আসে, এই ভোর সকালে গলা ছেড়ে কাঁদছি আমি। না, আমি আমার জীবনে ঘটে যাওয়ার দুঃখের জন্য কাঁদছি না, আমি কাঁদছি অভাগী মনির জন্য। আচ্ছা, এটা তো একটা গল্প, গল্প তো সত্য হয় না, তবু আমি কাঁদছি কেন? এর উত্তর আমার ঠিক জানা নেই। কিন্তু এটা আমি জানি যে কিছু কিছু গল্প জীবন চিনিয়ে দেয়, কিছু কিছু গল্প সত্যের চেয়েও তির্যক হয়, কিছু কিছু গল্প শব্দ থেকে বেরিয়ে এসে নিজের হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল নামতে লাগলো, আর আমার শরীর খারাপ হতে লাগলো ধীরে ধীরে। পেটে একটা চিনচিনে ব্যথা, এই ব্যথা কিছুতেই তীব্র হচ্ছে না, টানা পানি ভাঙছে, মনে হচ্ছে পানি শূন্যতায় আমি মারা যাব। আমার ভয় হচ্ছে, ভীষণ ভয়। বাড়িতে একটাও পুরুষ মানুষ নাই। বিপদের সময় মনে পড়ে একজন পুরুষ মানুষের হাত একটা নারীর জন্য কতটা শক্তির। নিতও বাসায় নেই, স্কুলে গিয়েছিল, ওখান থেকে ফিরিনি এখনও। বিকেলবেলা প্রাইভেট আছে, মা কাছে এসে সামান্যতম সহানুভূতি প্রকাশ করছেন না, অথচ আজ তার সাহায্যের খুব প্রয়োজন। নিতু স্কুলে যাওয়ার পরপরই আমি টের পাই আমার পেটে ব্যথা হচ্ছে। এর খানিক পরেই পানি ভাঙতে থাকে। ভয়ে মাকে ডাকি, বলি সব কিছু খুলে। মা আমার কথা যেন শুনেও না শোনার ভান করে থাকেন। আমি বলি, মা আমি কি করব বলুন, ভয় করছে খুব। তিনি মুখ ভার করে বলেন, আমার কি আর সামর্থ্য আছে কিছু করবার? আল্লাহরে ডাকো। তারপর তিনি চলে যান বেরিয়ে। আমার শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে, পানি ভাঙ্গা থামে না, ব্যথাও বাড়ে না। মাকে আবার ডাকি, মা শুনেও শুনেন না। আমার কান্না আসে, তীব্রতম কান্না। কেঁদে কেঁদে আমি ভাবতে থাকি মা বোধহয় আমার মৃত্যুই চান। তিনি চান প্রসব ব্যথায় কাতরাতে কাতরাতে আমি মরে যাই। কিন্তু এমনটা চাইবেন কেন তিনি? আমি কি ক্ষতি করেছি তার? দোষ করলে তার ছেলে করেছে, আমার ছোট বোন করেছে, এখানে তো আমার কোনো হাত নেই। তবু কেন তিনি আমার সাথে এমন করছেন? একজন ধাত্রী ডাকা প্রয়োজন, কিন্তু কে ডাকবে? আমি আর নড়তে পারছি না, শরীর কোনো কাজ করছে না। বিছানায় ক্লান্ত শ্রান্ত আর বিধ্বস্ত হয়ে পড়ে আছি, যেন আমি বড় কোনো যুদ্ধে পরাজিত হয়েছি মাত্র। আমার সারা শরীর ক্ষত বিক্ষত, আমি রাজ্যের সব মানুষের শত্রু। আমার চিকিৎসা দেওয়ার মতো একটি ভালো মানুষও নেই আর। মিতুলের কথা মনে পড়ে, প্রথম প্রথম কি যে ভালো ছিল মিতুল। রোজ দিন অফিস করে ফেরার সময় একটা করে গোলাপ নিয়ে আসতো সাথে। সেই গোলাপ লুকিয়ে চুরিয়ে রাখতো পেছনে, তারপর আমায় ডাকতো দরজার কাছে দাঁড়িয়ে। আমি কাছে যেতেই একটানে বুকের সাথে মিশিয়ে নিত আমায়। তারপর আমার কানের উপর দিয়ে চুলের ভিতর গুজে দিত টকটকে লাল গোলাপ। কোনো দিন গোলাপ না এনে কাছে ছুরি নিয়ে আসতো। একদিন অদ্ভুত এক কাণ্ড করলো, নিয়ে এলো একজোড়া নূপুর কিনে। এবার আমায় ডেকে কাছে নিয়ে যে না পায়ে পরিয়ে দিবে, তখন দেখে পকেটে একটা মাত্র নূপুর আছে, অন্যটা কোথায় পড়ে গেছে। সেদিন তার এমন মন খারাপ হলো, আগে আগে আমার সামান্য ঠান্ডা লাগলেই গলায় মাফলার বেঁধে দিত সে, নিজেই পানি গরম করে খেতে দিত, ডাক্তারের কাছে নিয়ে যেত জলদি। সেই মিতুল এখন কোথায় আছে? আমায় ভুলে থাকছে কি করে? পিথুর জন্য খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। মেয়েটা বোনের আদরটুকুও বুঝলো না, একটুও বুঝলো না। কান্না আসছে, প্রচণ্ড রকম কান্না, সাথে পেটের ব্যথাটাও বাড়ছে। মনে হচ্ছে এই ব্যথায় আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। মনে হচ্ছে আজ এক্ষুনি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মনে হচ্ছে একটু পর সত্যি সত্যি কিয়ামত হয়ে যাবে। মা, মা, মা গো, ও মা। মা আসছেন না এগিয়ে। নিতু এলো, সে ফিরেছে মাত্র। আমার কান্নারত গলা শুনে ব্যাগটা মেঝেতে ফেলে দিয়ে দৌড়ে এলো আমার কাছে। তারপর ভিতর সন্তুষ্ট গলায় বলল, ভাবি, ও ভাবি, কি হয়েছে তোমার? আমি কাঁদতে কাঁদতে বললাম, মরে যাবো রে নিতু, আমি আজ মরে যাব। নিতু দেখলো রক্তে ভিজে আছে বিছানার চাদর। সে বুঝতে পারলো আমার রক্ত ভাঙছে। নিতু চিৎকার করে ডাকলো, মা, ও মা, তুমি কি মরে টরে গেছো নাকি? কিছু দেখতে শুনতে পাচ্ছ না? মা কোনো সাড়া দিলেন না। নিতু এবার রাগে দ্রুত পায়ে মার ঘরে গেল। তারপর মাকে উচ্চস্বরে বলল, কি ব্যাপার বলো তো? তুমি কি ভাবে সত্যি সত্যি মৃত্যু কামনা করো? মৃত্যু কামনা করলে কেন করো?
মা বললেন, আমার শরীর খারাপ, এমনিতে হার্টের সমস্যা বেড়েছে, ওর কাছে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। বাহ মা বাহ, তুমি তো দেখছি ডাইনিদের মতো করে কথা বলা শিখে গেছো। মা রাগে গজগজ করতে করতে নিতুকে বললেন, এক সরে তোর সব দাঁত ফেলে দিব হারামজাদি, ডাইনিদের সাথে আমার তুলনা দিচ্ছিস? নিতু হু হু করে কেঁদে ফেলল মার সামনে। কাঁদতে কাঁদতে সে বলল, ও মা, তোমার কি হয়েছে বলো তো? আগে তো তুমি এমন ছিলে না, ভাবিকে তো খুব আদর করতে, ভালোবাসতে, তার সামান্য কিছু হলেই সারাক্ষণ জপতে, নামাজ পড়ে দোয়া করতে, ভাবির বাচ্চা হবে শুনে আগে ভাগেই তোমার সোনার চেইন দিয়ে দিয়েছিলে তাকে। কিন্তু এখন এমন করছো কেন? তার এই দুর্দিনে যখন তোমার তার পাশে থাকার কথা, তার হাত ধরার কথা, আর তুমি কিনা এখন তাকে দেখতে পারছো না, নামটুকু পর্যন্ত শুনতে পারছো না তার। নিতু কাঁদছে, খুব করে কাঁদছে। মা চুপ করে আছেন, একেবারে চুপ করে আছেন। সন্ধ্যা গলে রাত্রি নামলো। নিতুর কথায় মার মন কোমল হলো। মা দৌড়ে গেলেন ধাত্রী বাড়ি। ধাত্রী নিয়ে আসতে আসতে আমার অবস্থা আরও খারাপ হলো। টানা রক্ত ভাঙছে। ধাত্রী এসে দেখে বলল, অবস্থা ভালো না, কিন্তু আমার কাছে এইসব ব্যাপার না। সোলেমা দায় আরও বড় বড় কাম করছে অতীতে। মা বললেন, আপনার উপর আমার বিশ্বাস আছে বোন। কিন্তু নিতু বিশ্বাস করতে পারল না পুরোপুরি। সে বলল, মা, তুমি একবার ভাবির মুখের দিকে তাকিয়ে দেখো, ভাবির মুখ কেমন নীল নীল হয়ে গেছে। এইসব ধাত্রী ফাত্রী দেখে হসপিটাল নিয়ে যেতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। সোলেমা ধাত্রী নিতুকে এক ধমক দিয়ে বলল, না বালেক মাইয়া, তুই কি বোঝোস এই বিষয়ে? যা সর, এইখান থেকে দূরে যা। মা বললেন, যা মা, দূরে যা একটু, কিছু হবে না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিতু শুনল না। সে সোলেমা ধাত্রীকে বলল, আপনি চুপ করুন, আর এখান থেকে চলে যান বলছি। আপনার কিছু করতে হবে না, আমরা ভাবিকে নিয়ে হসপিটালে যাব। আমি কথা বলতে পারছি না, শুধু জলজ চোখ নিয়ে তাকিয়ে আছি ওদের দিকে। মা তখন নিতুকে টেনে নিয়ে গেলেন বাইরে। নিতু চিৎকার করছে, চিৎকার করে বলছে, ভালো হবে না বলছি, ভাবি কিংবা বাবুর কিছু হলে ভালো হবে না কিন্তু। সোলেমা দাত্রী ভিতর থেকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তারপর নিজের মতো করে সে চেষ্টা তদবির করতে লাগলো, কিন্তু এসবে কোনো কাজই হচ্ছে না। পেটের ব্যথায় নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যেতে চাইছে, অনবরত রক্ত ভাঙছে। হঠাৎ সোলেমা দাত্রী মাকে ডাকলো। তখন শেষ রাত। মা কাছে এলে সে বলল, বুঝি আমারে মাপ দেন, অবস্থা ভালো না, অ্যাম্বুলেন্স ডাকেন। নিতু কথাটা শুনে দৌড়ে এলো। তারপর সোলেমা ধাত্রীর চুল টেনে ধরে বলল, হারামজাদি, আমি আগেই বলেছিলাম তুই পারবি না, কিন্তু শুনিসনি। এখন তোকে আমি ছাড়বো না, মেরে ফেলবো তোকে। মা তখন নিতুকে টেনে ধরলেন। তারপর বললেন, সব ভাগ্য মা, দায়কে দোষলে কি হবে? আমিও তো আগে সাড়া দেইনি, ঘরেও তেমন টাকা পয়সা নাই, কিভাবে যে কি হবে এই ভয়ে আগে হসপিটালের নাম নেইনি। নিতু তখন চেত করে উঠল। সে আগুন চোখ করে মার দিকে তাকিয়ে